আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে হচ্ছে ডিজাইন নিয়ে কিছু কথা বলতে। গত ক্লাসে অ্যাসাইনমেন্টও তো করেন নাই আপনারা ঠিকভাবে। মাত্র কয়েকজন করছেন, তাও ঠিকভাবে সাবমিট করেন নাই। এই দেখেন, এটা একটা মাহবুব আলম, তারপরে কোন লোকে জাহিদ হাসান, এরপরে অনেক পাল। বাকিদের অ্যাসাইনমেন্ট কই? 15 জন জয়েন করছে, বাকিদেরটা কই? কোথায় সাবমিট করছেন আপনি? সাবমিট করা হয়েছে, অ্যাপ্রুভ হয় না অনেক, ওনাদেরটা অ্যাপ্রুভ হয়েছে কীভাবে? যারা সাবমিট করছে সবারটা অ্যাপ্রুভ হয়েছে, সাবমিট না করে করছি বললে তো হয় না। দেখেন পেন্ডিং অ্যাপ্রুভ, এখানে সব জিরো, কোনো পেন্ডিং নাই কারোটা, সবারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে তো খুবই ভালো। তো কোনো সমস্যা নেই, আমার কিছুই হবে না, যা হওয়ার আপনাদেরই হবে। ওকে, আপনারা প্র্যাকটিস করলে করেন, না করলে নাই। কোনো পোস্ট পেন্ডিং নাই, সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা সাবমিট যদি করে থাকেন, আপনার পিসি ভালো করে করেন, সাবমিট হয় নাই, হয়তো নেট ইস্যু ছিল বা অন্য কোনো প্রবলেম ছিল, বাইরে ছিলেন তাই করতে পারেন নাই। ভালো, অ্যাপ্রুভ যদি হয়ে থাকে তাহলে পেজে আছে, বুঝে দেখেন। আচ্ছা, আজকের টপিকটা হলো কোন একটা ডিজাইন করার ক্ষেত্রে তো ভালো আইডিয়া কীভাবে জেনারেট করা যায়। তো আইডিয়া জেনারেশনের জন্য আপনার বেসিক্যালি যেটা দরকার সেটা হলো অনেক দিনের একটা এক্সপিরিয়েন্স লাগবে, অনেক দিন কাজ করার, একটানা প্র্যাকটিস করার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়া আপনি ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন না, এবং সেই লেভেলও আপনার জেনারেট হবে না। মিনিমাম 6 মাস 1 বছর যারা কাজ করতেছে ফিল্ডে, তাদেরও দেখা যায় একটা ইউনিক আইডিয়া জেনারেট করতে গেলে অনেক রিসার্চ করতে হয়, তারপরে একটা আইডিয়া আসে, তারপরে দেখা যায় ওইটা অনেক মডিফাই করতে হয়, চেঞ্জ করতে হয়, এরপরে ফাইনাল হয়। তো অনেকে আপনারা ভাবেন যে মানে হাতের তুলি দিলেই মনে হয় আইডিয়া চলে আসে, বা অনেকের কোশ্চেন এরকমও থাকে যে কিছু কিছু জিনিস মানে সে চায় এক ক্লিকে হয়ে যাবে, এরকম আর কি। তো এই ধরনের মানসিকতা নিয়ে আসলে মোশন গ্রাফিক্স আসা ঠিক না। এখানে আপনাকে কষ্ট করে ম্যানুয়াল প্রসেসে গিয়ে তারপরে ডিজাইন করতে হয়, ওইটাকে মোশন করতে হয়। তো যদি এক ক্লিকে হয়ে যায় সব কিছু, তাহলে ক্লায়েন্ট আপনার কাছে কেন আসবে? ক্লায়েন্ট একটা ক্লিক করতে সে নিজেই পারে, মাউসটাকে সে মুভ করতে পারে, একটা ক্লিক করার মতো তার অতটুকু অ্যাবিলিটি আছে, এইটুকু শেখার মতো তাদের কাছে সময় থাকে। সে কোনোভাবে আপনাকে পে করবে না এইটুকুর জন্য। কেন পে করবে? আপনি ওইটাকে একদম পেন্সিল ফেস থেকে শুরু করে ফাইনাল আউটপুট পর্যন্ত, ফাইন টিউনিং পর্যন্ত আপনি করে দিবেন, এবং ওইটার মধ্যে কারেকশন থাকবে, আপনার অনেক ধরনের এক্সপেরিমেন্ট থাকবে, দেন ফাইনাল একটা ডিজাইন লক হবে। এখন মেইন কথায় আসি, আপনি যদি মোশন গ্রাফিক্সে ভালো করতে চান, তাহলে গ্রাফিক ডিজাইনের একটা ভালো নলেজ থাকতে হবে, এবং সেটার জন্য প্রথমত টুল শিখতে হবে। এটার পাশাপাশি আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিজাইন থিঙ্কিং ডেভেলপমেন্টের উপরে, তাতে করে ভালো একটা আইডিয়া আপনি ভালো করে জেনারেট করতে পারেন, প্রফেশনাল একটা আইডিয়া নিতে পারেন যে কোনো ব্রিজ থেকে। আচ্ছা, তো এখন ওই যে বললাম, সেটার জন্য আপনার অনেক দিনের প্র্যাকটিস থাকতে হবে, এটা ছাড়া আপনার মাথায় আইডিয়া আসবে না। তাহলে ইনিশিয়ালি যেটা করবেন, ধরেন আপনারা এই মুহূর্তে আপনি একটা ক্লায়েন্ট পাইছেন, এখন সেটাকে আপনি কীভাবে রিকভার করবেন বা সেটাকে কীভাবে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন, তো সেটার জন্য বেশ কিছু ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু লং টার্মের জন্য না, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মাথায় তত আইডিয়া জেনারেট করার
যে প্রসেস সেগুলো আস্তে আস্তে বিল্ড হবে আর কি। তো আপনি যেটা করতে পারেন, যে ওয়েবসাইটগুলো প্রফেশনাল বা যে সাইটগুলো মার্কেট প্লেসগুলো একদম প্রফেশনাল সেরকম কিছু ওয়েবসাইটে আসবেন। যেমন গ্রাফিক রিভার, ডিজাইনের জন্য গ্রাফিক রিভারটা বেস্ট। এখানে আসলাম, ফ্লিপিক আছে, এগুলো ফ্লিপিকের মতো আরও অনেক আছে, তো আমি গ্রাফিক রিভারটা সবসময় ব্যবহার করি, এটা ইউজ করতে পারেন। এখানে আসার পর আপনি রিলেটেড কিছু ডিজাইন এখানে সার্চ করবেন। ধরেন আপনার ক্লায়েন্ট বলছে কি একটা লোগো ডিজাইন করতে হবে, অথবা ক্লায়েন্ট আপনাকে বলছে, গত ক্লাসে আমরা যেটা করলাম, একটা হচ্ছে প্রমোশনাল ম্যাটেরিয়ালস ডিজাইন করে দিতে হবে ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য বা সোশ্যাল মিডিয়ার জন্য। সেক্ষেত্রে আপনি ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করবেন। ঠিক আছে, এখানে বেশ কিছু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোকে একটু আলাদা করে ওপেন করবেন। এরপরে ধরেন হতে পারে কি আপনাকে একটা ফ্লায়ার ডিজাইন করতে বলছে, বা একটা ব্রোশিওর ডিজাইন করতে বলছে, বা একটা অ্যাড ডিজাইন করতে বলছে। ফ্লায়ার ডিজাইন, এটাও এক ধরনের অ্যাড, প্রমোশনাল ম্যাটেরিয়ালস এটাও। তো একটু কর্পোরেট টাইপের সার্চ করে আমি কিছু ডিজাইন এখানে আলাদা করে ওপেন করলাম। এটা একটা, এটা একটা, আচ্ছা। তো ওপেন করার কারণটা হলো আমি এখন এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবো, একটু রিসার্চ করব। এই রিসার্চটুকু যদি করতে পারেন তাহলে আপনি আপনার অতটা এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি ক্লায়েন্ট সার্ভিস দেওয়ার মতো ওইটুকু আইডিয়া জেনারেট করতে পারবেন। আর এক্সপার্ট হওয়ার জন্য আপনার ওই একদিন দুই দিন প্র্যাকটিস করে হবে না, আপনার লং টাইম প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এরপরে আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন। এছাড়া আপনি যা করবেন, একজন ক্লায়েন্ট যদি চায় একটু ডিপ রিসার্চ করে, সে চাইলে এটা নিজেই করতে পারবেন। ওকে, তো যাই হোক, এই যে ওপেন করে রাখলাম ডিজাইনগুলো রিলেটেড, বললাম আমি এই টাইপের ডিজাইনই খুঁজতেছি। এখন প্রথমত আপনি এখানে দেখবেন লেআউট। লেআউট বলতে যেটা বোঝায় যে আমার সাইজ, তারপরে ভিতরের কম্পোনেন্টগুলো কোনটা কিভাবে প্লেসমেন্ট করা হলো, অর্থাৎ কোন সাইডে আমার কন্টেন্ট, কোন সাইডে ইমেজ, কোন পাশে শেপগুলো অ্যালাইন করা হলো, পুরো মানে পুরো যে ডিজাইনের যে ইয়াটা কম্পোজিশনটা, সেটাই মূলত একটা লেআউট। তো এই লেআউটগুলো আপনাকে একটু ভালো করে ফলো করতে হবে বা দেখতে হবে যে এই ডিজাইনটা কেন এত সুন্দর লাগতেছে। এখন যদি এটা এমন করা হতো, ইউ লেখাটা এখানে থাকতো, হেড লেখাটা এখানে, ইজটা এখানে থাকতো, তাহলে কিন্তু একদম মানে পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যেত, তাই না? তো লেআউট যেইটা যত সুন্দর, ওই ডিজাইনটা দেখতেও অতটাই সুন্দর। এটা লেআউটটা দেখেন, লেআউটের মধ্যে কিন্তু সাইজও আছে, সাইজটাও লেআউটের একটা অংশ, এবং ওই সাইজ অনুযায়ী ডিজাইনের প্লেসমেন্টগুলো করে নিতে হয়। আচ্ছা, এরপরে দেখবেন প্রথমত প্লেসমেন্ট দেখলেন, তারপরে দেখতে হবে টাইপোগ্রাফি, অর্থাৎ লোগোর ফন্টগুলো কীভাবে এখানে প্লেস করা হলো। দেখেন ক্রিয়েটিভ স্টুডিও, এই লোগোটা যদিও আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, এটা একটা ডেমো লোগো, তো লোগো নিয়ে কথা না বলি, এটা যেভাবে থাকবে লোগো ওইভাবে ইউজ করতে হবে। এরপরে কল আস, তাহলে দেখেন কল আস, এটা হচ্ছে আপনাকে হাইলাইট করতে হবে, হাইলাইট করে দিচ্ছে এখানে একটু বোল্ড, এবং একটু এটার ওয়েটটা কিন্তু একটু ভারী, আর এইটা অনেক লাইট।
তো এখন যদি দুইটাকে আপনি বোল্ড করে দেন তাহলে কিন্তু দেখতে জঘন্য লাগবে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এইটা স্টেপ টাইপোগ্রাফি। এরপরে দেখেন এটার সাইজ কিন্তু একরকম না। এটা হচ্ছে আমার মেইন ট্যাগলাইন। এই ট্যাগলাইনটাকে একটু হাইলাইট করে দেওয়া হয়েছে এবং মেইন যেই কিওয়ার্ড সেটাকে কী করছে আমার ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে। এখন দেখেন তাকানোর সাথে সাথে আপনি যদি মুখটা ওদিকে ঘুরায় আবার সাথে সাথে এখানে ঘোরান, অর্থাৎ অনেকক্ষণ পরে যদি তাকান দেখবেন যে শুরুতেই আপনার চোখটা এখানে আটকে যাবে। আপনার এই কালো লেখাটার মধ্যে চোখটা না গিয়ে এখানে আটকে যাবে। হেল্প গ্রো ফাস্টার, হেল্প গ্রো ফাস্টার, এই দুইটা ওয়ার্ড যখন আপনার সামনে পড়বে তখন কিন্তু আপনি বাকিটা পড়ার জন্য আপনার মাইন্ড কিন্তু কিউরিয়াস হয়ে যাবে যে আসলে কিসের গ্রো ফাস্টার একটু দেখি তো, তখন বাকিটা আপনাকে পড়তে হেল্প করবে আর কি, বা পড়ার জন্য আপনি ইন্টারেস্ট ফিল করবেন। তো দেখেন টাইপোগ্রাফি এটা কিন্তু একটা ট্রিক্স। এরপরে দেখেন এখানে একটা কিউআর কোড ব্যবহার করছে। এখন যদি কিউআর কোডটা ডিরেক্ট ব্যবহার করা হতো এটা কিন্তু স্ক্যান করতে গিয়ে ঝামেলা হতো, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ড চলে আসতো। সে কী করছে এখানে এটার পিছনে একটা শেপ ব্যবহার করছে, যার ফলে কিউআর কোডের অংশটুকু একেবারে আলাদা হয়ে গেছে। এখন যদি স্ক্যান করেন এখানে ডাটাগুলো খুব সুন্দরভাবে ইজিলি আপনার ডিভাইস রিড করতে পারবে। তো দেখেন এই জায়গার অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্ট ডিফারেন্ট। এখানে কি ধরনের এগুলো হচ্ছে তার সার্ভিসগুলো দেওয়া আছে। সার্ভিসের সাথে একটা করে আইকন, একটা ডিভাইডার আছে এখানে। এখন যদি এরকম হতো একটা সার্ভিস এখানে আর একটা সার্ভিস এখানে, ওয়েট ইউজার এখানে, আবার এটা এই পাশে আসলো, এই লেখাটা একটা এই পাশে একটা এই পাশে, এরকম যদি হতো তাহলে কিন্তু এটা সিমিলারিটির যে প্রিন্সিপাল আছে ডিজাইনের সেটা কিন্তু এখানে ব্রেক করতো। এটাকে বলা হয় প্রক্সিমিটি। তো ডিজাইনের প্রক্সিমিটি যে প্রিন্সিপালটা আছে সেটা হচ্ছে এরকম যে সিমিলার ক্যাটাগরির বা একই টাইপের কন্টেন্টগুলো এক জায়গায় রাখা। এই পুরোটা কিন্তু সার্ভিস। এটা চারটা সার্ভিস। এগুলো কিন্তু সার্ভিস না, এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের কন্টেন্ট। তো একই টাইপের কন্টেন্টগুলো যদি আপনি একটা এখানে একটা ওখানে ছড়াছিটা রাখেন তাহলে প্রক্সিমিটির যে প্রিন্সিপাল সেটাকে ব্রেক করছে। তার মানে আপনার ডিজাইনটা টোটালি রং, দেখতে যতই ভালো হবে। এই জন্য এই প্রিন্সিপালগুলো একটু জানতে হবে। এটার জন্য গ্রাফিক্স কোর্স না করলে আসলে আপনি জানতে পারবেন না। এরপরে দেখেন এই প্রত্যেকটা কন্টেন্টের, অর্থাৎ আমার এখানে যে লেআউটটা সেটার কিন্তু চারপাশে একটা মার্জিন মেনটেন করা হয়েছে, এবং সেটার একটা রেশিও আছে। এটা ফুল লেআউটের মিনিমাম 10% আপনাকে এবার ফাঁকা রেখে দিতে হবে। এটা হচ্ছে রুলস, 10% ফাঁকা রাখতে হবে। আর যখন ইমেজ ব্যবহার করবেন, ইমেজের উপরে যদি কন্টেন্ট বসে, ভালো করে শুনবেন, ইমেজের উপরে যদি কন্টেন্ট বসানো হয় অবশ্যই ওই ইমেজের উপরে একটা ওভারলে ব্যবহার করতে হয়। ডিরেক্ট ইমেজ ইউজ করা যায় না। এখানে দেখেন এখানে একটা ওভারলে ইউজ করা আছে, যদিও কালারটা একটু ডিফারেন্ট হচ্ছে, এই যে ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে তারপরে ওভারলেটা ইউজ করছে। তো ডিরেক্ট ইমেজ ইউজ করলে যেটা হয়, ইমেজের কন্ট্রাস্টের কারণে আমার এই কন্টেন্ট কেউ রিড করতে পারে না, বা এই কন্টেন্ট চোখেও পড়ে না, তার ফোকাস চলে যায় ইমেজের কন্ট্রাস্টের ভিতরে। এই জন্য কন্ট্রাস্টটাকে লো করার জন্য উপরে ওভারলে ইউজ করতে হয়। আচ্ছা, এরপর এখানে আরেকটা প্রিন্সিপাল হচ্ছে কি হায়ারার্কি মেনটেন করা। তো হায়ারার্কি হচ্ছে যেমন দেখেন এইটা হচ্ছে আমার একটা টেক্সট, এখান থেকে যদি ধরি এখানেও হায়ারার্কির একটা ব্যাপার আছে। যেমন প্রথম প্রায়োরিটি কার্ড ব্র্যান্ডিংয়ের লোগোটা সবার উপরে থাকতে হবে, কারণ মানুষ শুরু থেকে একদম উপর থেকে রিড করা শুরু করে, মানুষ কিন্তু শেষ থেকে পরে উপর দিকে আসে, এরকম না। তাহলে যেহেতু মানুষ উপর থেকে বা একদম প্রথম থেকে রিড করা শুরু করে, ওইখানে আপনার ব্র্যান্ডিংটা যদি থাকে তাহলে ভিতরের কন্টেন্ট পড়ুক আর না পড়ুক, ব্র্যান্ডিংটা কিন্তু সে অবশ্যই রিড করবে। তার মানে আপনার ব্র্যান্ডটা আস্তে আস্তে কী হচ্ছে, ফেমাস হচ্ছে, আস্তে আস্তে এটার প্রচার হচ্ছে। হ্যাঁ, কারণ ব্র্যান্ডিংটা সবার উপরে রাখতে হবে, এটা একটা প্রিন্সিপাল। এরপরে হচ্ছে আপনার মেইন
একটা টাইটেল, যেই টাইটেলটা বেস করে আমার পুরো ডিজাইনটা কভার করা হচ্ছে। তাহলে দেখেন উই হেল্প বিজনেস টু গ্রো ফাস্টার। তাহলে এটা হচ্ছে তার সার্ভিসের একটা মোটো বা সার্ভিসের একটা ট্যাগ। এরপরে কি আসলো, এরপরে কি কি সার্ভিস। এখন সার্ভিসটাকে যদি আগে দিয়ে দিত তাহলে কিন্তু শুধু সার্ভিস দেখতো, কি রিলেটেড সার্ভিস সেটা তাকে অ্যাট্রাক্ট করতো না কিন্তু, কারণ এই লেখাগুলো অনেক ছোট। এই লেখাগুলো সে তখনই দেখবে যখন এই লাইনটা পড়ে ইন্টারেস্ট ফিল করবে, ও আচ্ছা এরকম সার্ভিসটা আমারও দরকার, দেখি তো কী কী আছে তার মধ্যে। তো এই জন্য অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে কী করলো, এখানে একটা টোপ দিল আর কি। ওই টোপটা দেখার পর যখন আপনি অ্যাট্রাক্ট হলেন তখন এসে সার্ভিসগুলোকে আপনি দেখলেন। এখন এখানে সার্ভিস না দিয়ে যদি অন্য কিছু দিত তাহলে কিন্তু হায়ারার্কি মেনটেন করা হতো না, কারণ প্রায়োরিটি বেস যে কন্টেন্টগুলো আসে তার মধ্যে এটার পরে সার্ভিসটাই কিন্তু চলে আসে। সার্ভিসের পরে আপনার আদার্স যে ইনফরমেশন আছে যেগুলো অত ইম্পর্টেন্ট না সেগুলো আপনি দিতে পারেন। তোমার সার্ভিস দেখার পরে কি করবে সে, ধরেন তার মার্কেটিং অ্যানালাইসিস এই সার্ভিসটা দরকার, সে তখন হচ্ছে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। তখন সে নিজেই খুঁজে নেবে যোগাযোগ করার জন্য কোথায় কী আছে, ফোন নাম্বার এখানে আছে, ফোন নাম্বার আপনি এটার তলে দিয়ে দেন, সমস্যা নেই, সে খুঁজে নেবে। সে লাগলে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজবে যে কোথায় আছে, ফোন নাম্বার কোথায় আছে। কিন্তু তাকে খোঁজার জন্য যেই টোপ বা যেই অ্যাট্রাকটিভ যেই পয়েন্টগুলো আছে সেগুলো দিয়ে তার অ্যাট্রাকশন পিক করতে হবে। এই জিনিসগুলো মূলত ডিজাইনের মূল প্রিন্সিপাল, সেটা মোশন হোক, স্ট্যাটিক ডিজাইন হোক, যেটা একটা। যাই হোক, এই দেখেন সে কিন্তু খুঁজে পেল হয়েছে ফর মোর ইনফরমেশন। এখানে গেট ইন টাচের যে ইনফরমেশনগুলো, যেমন ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, তারপরে আপনার মোবাইল নাম্বার, সব কিছু এখানে দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে একটা ডিজাইনের মেইন প্রিন্সিপাল। এগুলো যদি মাথায় থাকে আস্তে আস্তে আপনার ডিজাইন গ্রো করবে। আরেকটা বিষয় হচ্ছে টাইপোগ্রাফি, যেমন ফন্ট স্টাইল, তারপরে টাইপোগ্রাফি মেনটেন করা। যেমন এখানে দেখেন টাইপোগ্রাফির বিষয়টা হচ্ছে একদম প্রথম যে এটা হচ্ছে আপনার হেডলাইন, প্রথম লাইনটা। এই ডিজাইনের মেইন সাবজেক্ট হচ্ছে এটা, মেইন হেডলাইন হচ্ছে এটা। হেডলাইনের সাইজ কিন্তু সব থেকে বড় করতে হবে, এমন সাইজ করতে হবে যাতে করে এখানে আসার পরে প্রথমেই এই লাইনটা বা এই লেখাটা চোখে পড়ে। দেখেন তো এটার মতো এত অ্যাট্রাকটিভ কোনো কিছু আছে নাই কিন্তু, তার মানে হেডলাইনটাকে আপনাকে হাইলাইট করতে হবে। এরপরে আছে সাব হেডলাইন, প্রায়োরিটি বেস, আমরা কিন্তু এটা সাজাচ্ছি। তো দেখেন এইটা হচ্ছে একটা সার্ভিস বা একটা কন্টেন্ট। এই কন্টেন্টের একটা হেডলাইন আছে, আর একটা কি আছে, একটা বডি টেক্সট আছে বা একটা প্যারাগ্রাফ আছে। এখন প্যারাগ্রাফটা মানুষ তখনই পড়তে চাইবে যখন এই হেডলাইনটা সম্পর্কে জানতে পারবে, হেডলাইন পড়ে সে অ্যাট্রাক্ট হবে। তাহলে হেডলাইনটা সে জানেই না, ধর হেডলাইন এখানে নাই, এটা সে বুঝবেই না যে কিসের প্যারাগ্রাফ, এটা কিসের ডিটেলস। তো আপনাকে কী করতে হবে, প্রথমে এই সাব হেডলাইনগুলোকে একটু বোল্ড রাখতে হবে বা সাব হেডলাইনগুলোকে একটু অ্যাট্রাক্টিভ দিতে হবে। এটা পড়ে যখন সে মনে করবে যে না আসলে আমি এটাই খুঁজতেছি, তখন সে এই 2-3 লাইন প্যারাগ্রাফটা বা এই আর্টিকেলটা সে পড়তে ইচ্ছুক হবে। এই জন্য এই দুইটার মধ্যে একটা এখানে একটা প্রায়োরিটি বেস আপনাকে সিকোয়েন্স করতে হয়। যেমন হেডলাইনটা অবশ্যই একদম হাইলাইটেড কালার থাকবে, যদি ব্ল্যাক ইউজ করেন ফুল ব্ল্যাক, যদি অন্য কোনো কালার ইউজ করেন ওইটা একদম ফুল ওই কালারটা থাকবে। আর এই হেডলাইন বেস করে যে আর্টিকেলটা আছে এটা কিন্তু ডিম করে দিতে হয়, এটার মতো এত ব্ল্যাক রাখা যাবে না। এখানে খেয়াল করেন এখানে করা আছে অলরেডি, এটাই রুলস। অর্থাৎ এইটা একটু ডিম হয়ে যাবে, একটু গ্রে কালার হয়ে যাবে, যাতে করে এইটার মতো সেম কালার না হয়। তখন কী হবে, আপনি এখানে তাকায় দেখেন একটা কুল একটা ভাব আছে, মানে খুবই মৃদু একটা সুন্দর একটা কুল একটা ভাব। অর্থাৎ আমার তাকানোর সাথে সাথে আমার অ্যাট্রাকশনটা এখানে চলে যাচ্ছে, আমি কোনোভাবে এখানে অ্যাট্রাকশন রাখতে পারতেছি না, এখানে চলে যাচ্ছে। তো এইটাই হচ্ছে প্রিন্সিপাল। আপনাকে অ্যাট্রাকশন এখানে লক করা যাবে না, এখানে নিতে হবে, এখানে নেওয়ার পর সে অটোমেটিক এখানে আসবে, পড়ে নেবে। এটাই মূলত টাইপোগ্রাফির যে প্রিন্সিপাল, সেটা যে এখানে দেখেন এটা একটু ডিম করা দরকার ছিল। আচ্ছা, তো যখন আপনি ডিজাইনের খুঁটিনাটি বিষয়গুলো বুঝে যাবেন, হ্যাঁ, তখন আপনাকে কালার নিয়ে একটু থিঙ্ক করতে হবে। এখন প্রথম দিকে আপনার কালার সেন্স থাকবে না, এটা স্বাভাবিক জিনিস।
আপনি কাজ করবেন। ইউটিউবে কালার বেস করে আপনার অনেক টিউটোরিয়াল আছে কালারের উপরে, আপনি সেই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, অথবা প্রতিদিন অল্প অল্প করে যদি আপনি ইউটিউবে ভিডিও দেখেন তাও আপনার হবে, মানে ডে বাই ডে একটু ইমপ্রুভ হবে। আচ্ছা, আর যদি সেটা পসিবল না হয় তাহলে এই যে ডিজাইনগুলো দেখতে পেলেন, ডিজাইনগুলো রিলেটেড দেখবেন ক্রিয়েটিভ স্টুডিও, তার মানে ক্রিয়েটিভ টাইপের যে কাজগুলো আছে বা ক্রিয়েটিভ টাইপের যে জিনিসগুলো আছে তাদের জন্য এরকম একটা ডিজাইন করা হচ্ছে। যেমন ক্রিয়েটিভ এজেন্সি কী হতে পারে, এই যে দেখেন মার্কেটিং এজেন্সি, তারপরে হচ্ছে ডিজাইন রিলেটেড যে এজেন্সিগুলো আছে সেইগুলো, ভিডিও রিলেটেড এজেন্সিগুলো, মোশন রিলেটেড এজেন্সিগুলো, এগুলো হচ্ছে ক্রিয়েটিভ এজেন্সি। তাহলে ওই রিলেটেড কোনো কাজ যদি হয় তাহলে এই টাইপের কাজগুলো, মানে এই টাইপের কালারগুলো রাখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার একটু অরেঞ্জ টাইপের, একটু মানে স্ট্রেংথ আছে কালারের মধ্যে, তাই না? তাহলে আপনি দেখলেন যে ক্রিয়েটিভ এজেন্সিগুলোতে বা ক্রিয়েটিভ টাইপের ডিজাইনগুলোতে এই ধরনের কালার ব্যবহার করে, আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলেন, একটা আইডিয়া কিন্তু আপনার হয়ে গেছে। আবার দেখলেন যে এই যে ডক্টর, অর্থাৎ মেডিকেল রিলেটেড, হেলথ রিলেটেড যে ডিজাইনগুলো হয় সেগুলোতে কী ধরনের কালার ইউজ করা হয়, দেখবেন একটু গ্রিন টাইপের, একটু ন্যাচারাল টাইপের কালার ইউজ করতে হচ্ছে, ঠিক আছে? আপনি কিন্তু আরেকটা আইডিয়া পেলেন। সো এইভাবে রিসার্চ যদি করতে না পারেন তাহলে এই সেক্টর আপনার জন্য না, আপনি অন্য কিছু করতে পারেন। হ্যাঁ, এবার এটা একটু দেখলেন যে এটা আসলে কি রিলেটেড, মার্কেটিং রিলেটেড, তার মানে এটাও স্ট্রেংথ আছে এটার মধ্যে, অর্থাৎ এখানে ক্রিয়েটিভ একটা ব্যাপার আছে। তার মানে এখানে দেখেন অরেঞ্জ টাইপের কালারের মিশ্রণ আছে, এই যে দেখেন এটাও ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, এই যে অরেঞ্জ টাইপের। এখন সে শুধু যে অরেঞ্জ হবে তাই না, যে কালারগুলো আপনার স্ট্রেংথ, ক্রিয়েটিভিটি প্রেজেন্ট করে ওই ধরনের কালার ইউজ করতে হবে। অরেঞ্জ কালারের শুধু না, রেড, অরেঞ্জ, তারপরে একটু ব্লু টাইপের কালার, এগুলো কিন্তু এই ধরনের ক্রিয়েটিভিটি দেখেন মার্কেটিং। একটু ব্লু কালার। হ্যাঁ, তো এইভাবে রিসার্চ করে আপনাকে নোট করতে হবে, এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে আপনাকে গ্রো করবে আর কি সেন্সগুলো। আচ্ছা, তাহলে আমার ইনিশিয়াল ব্যাপারগুলো চলে গেল। এবার আসি এই যে শেপ, তারপর বিভিন্ন ধরনের কম্পোনেন্ট, এগুলো আমি কীভাবে জেনারেট করতে পারি। তো আপনি একইভাবে দেখবেন যে কোন ধরনের ডিজাইন আপনার দরকার। ধরুন আমার ক্রিয়েটিভ রিলেটেড ডিজাইনের দরকার, আমি একটা মার্কেটিং এজেন্সির জন্য ডিজাইন করবো, মাত্র 20 জন। জ্বরের জন্য জয়েন করতে পারেন। আচ্ছা, সমস্যা নেই। ব্লিড এখানে ব্লিড তো আলাদা জিনিস। 10% হচ্ছে আপনার ইয়েসের জন্য, যে মার্জিনটা চারপাশের যে নেগেটিভ স্পেস সেটা কথা বলছি। ব্লিড হচ্ছে কাটিং এরিয়া, এটা আপনার ওই স্পেসের বাইরে, ফুল লেআউটের বাইরে একটা এক্সট্রা এরিয়া নিতে হয় যেটা কাটিংয়ে চলে যায়, ব্লিডিংয়ে চলে যায়। আচ্ছা, যাই হোক, ওটা প্রেসের প্রিন্ট ডিজাইনগুলো ওইটা লাগে, প্রিন্ট ডিজাইন না হলে এগুলো লাগে না, ব্লিড লাগে না। যদি আপনি ওয়েব বেস ডিজাইন করেন তখন 5 দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের অ্যাক্টিভিটি দেখে আমি তো পুরাই বিরক্ত। মানে প্রথম দিকে মোটামুটি ভালো ছিলেন, একদম এখন তেনায় গেছেন। তো এরকম হইলে তো সমস্যা। আচ্ছা, যাই হোক, আমি কোর্স শেষ করে দিব দ্রুত। হ্যাঁ, তাদের খুব বেশি কষ্ট করা লাগবে না, যত কষ্ট কম হয় আমি ওইটাই ট্রাই করব। আচ্ছা, তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়গুলো। এখন আরেকটু ক্লাস করে তারপরে আপনারা করবো, শেষ করে দেবো না। লাস্ট টপিক সেটা হচ্ছে ওরা এই শেপগুলো কীভাবে জেনারেট করতে পারে। আমার তো ধরেন আইডিয়া নাই, আমি একদম নতুন বিগিনার, আমি মাত্রই ধরেন মোশন গ্রাফিক্স করতেছি, সেই সাথে গ্রাফিক্সের বিষয়গুলো একটু জানলাম। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ট্রিজগুলো ব্যবহার করে ইনিশিয়াল কাজগুলো আপনি চালিয়ে নিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এটাই কিন্তু আপনার
ফাইনাল বলেন বা একেবারেই লাইফ টাইম ব্যবহার করার মতো কোনো ওইরকম কোনো ট্রিক্স না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডপটিভ ডিজাইন হবে, আপনার ক্রিয়েটিভ ডিজাইন হবে না। আচ্ছা, এরকম বেশ কিছু ডিজাইন আপনি দেখবেন, রিলেটেড কিন্তু রেলিভেন্ট ডিজাইনগুলো আপনাকে অন করতে হবে। এরপরে আপনি ধরেন 5টা বা 10টা ডিজাইন, মিনিমাম 10টা ডিজাইন পাশে রাখবেন। এভাবে করে 10টা ডিজাইন রিলেভেন্ট পাশে রাখবেন। প্রত্যেকটা ডিজাইনের কম্পোনেন্টগুলো দেখবেন, এই ধরনের শেপগুলো দেখবেন কোনটা কীভাবে জেনারেট করা হয়েছে, ঠিক আছে? এখানে একটা শেপ দেখতে পাচ্ছেন, এখানে একটা লম্বা শেপ, এখানে একটা শেপ। এখন ধরেন আপনি এইটা নিয়ে কাজ করবেন, এই পার্টটুকু নিয়ে, এই সেকশনটা নিয়ে কাজ করবেন। এখন যদি এটাকে হুবহু ব্যবহার করেন এই শেপটা, তাহলে কপিরাইট হয়ে যাবে, এই ডিজাইনের সাথে মিলে যাবে। তখন আপনাকে কী করতে হবে, আমাকে দেখতে হবে এই শেপটা অন্যরা কীভাবে করছে, অন্য ডিজাইন সেটা একটু দেখি। তো এখানে দেখলেন যে কোনো শেপ নাই, এখানে দেখলেন আবার লম্বা একটা শেপ, এবং ওই আচ্ছা এই যে উনি এবার এখানে ইউজ করছে ট্যাগলাইনটা, এখানে এরকম একটা শেপ, সেটা ওখানে একটু ডিফারেন্টভাবে স্ট্রোক ব্রাশ ব্যবহার করছে। তাহলে আপনি কাজ করতে পারেন, আপনি ধরেন এখানে ফ্ল্যাট অর্থাৎ রাউন্ড করে উনি এখানে কি করছে, পলিগন ব্যবহার করছে, যার ফলে এরকম। আপনি এভাবে যদি ইউজ করতে চান, এইটার অল্টারনেটিভ আপনি রাউন্ড করে দিতে পারেন, বা একটার টোটালি একটা ইলিপস শেপ আপনি এখানে ইউজ করতে পারেন, রাউন্ড শেপ। তাহলে কিন্তু এটার সাথে মিলল না, কনসেপ্ট একই থাকলো, বাট আপনার ভিজুয়ালাইজেশনটা চেঞ্জ হয়ে গেল। আবার দেখলেন যে আমার ধরেন এই পার্টটা কমপ্লিট, এখন আমি এখানে একটা ইমেজ রাখতে চাই, ইমেজের শেপটা এটার সাথে মিলাবো না, বাট কনসেপ্ট এখান থেকে নিলাম, আমি অন্য একটা শেপ ব্যবহার করে ভিজুয়াল যেই কম্পোজিশন সেটাকে আমি চেঞ্জ করবো। তাহলে এবার দেখি অন্যরা কীভাবে কোন ডিজাইনের মধ্যে ইমেজ ইউজ করছে। এইটা একটা, এটা একদম ফ্ল্যাট, এটা ডিরেক্ট একটা ইমেজ দিয়ে দিচ্ছে। এরপরে এখানে দেখলেন কি ওই শেপটা আবার একটু ডিফারেন্টভাবে দেওয়া, আবার এখানে ডিফারেন্ট। এখন আপনি ভাবতে পারেন যে আমারটা কীভাবে দিব। এখান থেকে যে কোনো একটা দেখেন, দেখার পর ওইটার সাথে মিলবে না এরকম একটা শেপ ব্যবহার করে আপনি এখানে ইমেজের পার্টটা কমপ্লিট করতে পারেন। এরপর আপনি দেখবেন যে এই সার্ভিসগুলো কীভাবে দিচ্ছে, এখানে সার্ভিস আইকনগুলো কীভাবে দিচ্ছে। এটার মতো করে আইকন না দিলে ভালো হয়, এটার সাথে নাম মিলে যাবে। বাট আপনি অন্যদেরটা একটু দেখেন, সার্ভিসগুলো এই যে উনি হচ্ছে এইভাবে দিচ্ছে না, এটা সার্ভিস না, এটা উনি কী করছে পলিগন ব্যবহার করে তারপরে এরকম কিছু আইকন ইউজ করছে। এটা কিন্তু ডিফারেন্ট, আপনি এটা ইউজ করতে পারেন। অথবা এই যে এভাবে দিতে পারেন, বা আপনি আচ্ছা এখানে ওরকম সার্ভিস নাই, এইভাবে দিতে পারেন, এই ধরনের শেপ ব্যবহার করে। তাহলে কিন্তু আপনি একটা আইডিয়া পেলেন। এবার আপনি যে কোনো একটা ওখানে ইউজ করতে পারেন, যাতে করে ওইটার সাথে না মিলে, ওটার সাথে মিলানো যাবে না এই ডিজাইনের সাথে। এই তো এইভাবে করে করে দেখা যাচ্ছে এখানে একটা শেপও ইউজ করছে, আপনি এতটুকু না রেখে পুরোটার মধ্যে ইউজ করতে পারেন। অথবা আপনি এখানে শেপ ব্যবহার না করে এই যে ফর মোর ইনফরমেশন শুধু এইটুকুর মধ্যে শেপ দিয়ে নিচে এটাকে আপনি আইকন দিয়ে আপনি এখানে প্রেজেন্ট করতে পারেন। অর্থাৎ মোট কথা, আপনি যেই ডিজাইন থেকে আইডিয়া নিলেন ওইটার সাথে যাতে হুবহু কপি না হয়, প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে আপনাকে আপনার ব্রেন থেকে কিছু আইডিয়া নিয়ে কন্ট্রিবিউট করতে হবে। তখনই দেখবেন পুরো ডিজাইনটা প্রফেশনাল তো হবেই, সেই সাথে একদম ইউনিক হয়ে যাবে। এই তো এগুলো ছিল। কোশ্চেন থাকলে আরও কিছু জানার আছে বলতে পারেন। আর এখন থেকে অ্যাসাইনমেন্ট আর দিব না, অ্যাসাইনমেন্ট দরকার নেই, এটা দিয়ে শুধু আপনাদের কথা শুনতে হয়। যেহেতু দুই তিনজন করেন, ওই তিনজনের যদি পারেন করেন, আর যদি মনে হয় যে না করতে পারবো না তাহলে দরকার নেই, বাকিদের আর করতে হবে না অ্যাসাইনমেন্ট, যে কটা ক্লাস বাকি আছে। ঠিক আছে, সো ক্লাস শেষ। এখন কোশ্চেন থাকলে বলেন, না হলে খতম, শেষ করে দিব। যে একটা কোশ্চেন থাকলে বলেন, মাইক অন করা আছে, বলতে পারেন। অ্যাসাইনমেন্ট নাই আজকে ক্লাসে কোনো, তো আগামী ক্লাসগুলোতে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি না।
কেউ কিছু বলতে চান? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ বলেন। আপনি কিছু ডিজাইন ওপেন করছেন যে সেখানে একটা গ্রিন কালার দেওয়া হয়েছে, সেটা কি আরজিবি কালার না সিএমওয়াইকে কালার? আচ্ছা সরি, এখানে কিছু আছে প্রিন্ট ডিজাইনগুলো সব সিএমওয়াইকে, আর যেগুলো প্রিন্ট না ওয়েব বেস সেগুলো 4GB। স্যার একটা গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ ছিল, জি জি এটা তো প্রিন্ট ফ্লায়ার, এই যে প্রিন্ট ডিজাইন। এটা না স্যার, আরেকটা পাশেরটা, এই পাশে একটা ছিল, জি জি এটা। কোনটা? এটা না না স্যার, ওই যে গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড, গ্রিন কালার, এই যে এটা স্যার চলে গেছে স্যার, এইটা এটা গ্রিন কালার। আচ্ছা এখানে, হ্যাঁ এটা প্রিন্ট ডিজাইন, এটা ফ্লায়ার সব প্রিন্ট ডিজাইন, এটা সিএমওয়াইকে। আচ্ছা, এমনি তো স্যার ওয়েবের জন্য সিএমওয়াইকে ব্যবহার করা যাবে না? এমনি কালার ফ্যাকাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার ক্লাস আর কয়টা হবে আমাদের? আপনাদের দেখি 11টা গেছে, আরো 11টা হবে। তার মধ্যে মোশনের ক্লাস আর কয়টা আছে? আপনাদের হচ্ছে বাকি সবই মোশন, শুধু 2টা ক্লাস পাবেন হচ্ছে ফটোশপের, আর বাকি সবই মোশন। ঠিক আছে স্যার। স্যার একটু 12 নম্বর ক্লাসটা স্যার, এটা তো মনে হয় ইলাস্ট্রেটরের উপরে যায় না? 12 নম্বর, হ্যাঁ ওটা হচ্ছে ট্রেসিং, যে কোনো একটা ডিজাইন ট্রেস করা আর কি, ট্রেসিং। এরপরে আর দুইটা, আমরা 3টা ক্লাস আছে ইয়ার বাইরে। আচ্ছা স্যার, আমি স্যার গত 5 দিন স্যার উপস্থিত ছিলাম না, সেই জন্য স্যার আমি 2টা ক্লাস মিস করছি। তো স্যার আমি 2টা ক্লাস রিকভার করে ওই 2টার মধ্যে যদি অ্যাসাইনমেন্ট থেকে থাকে তাহলে স্যার আমাদের সামনে একটা টাইম আছে, এই সময়ের ভিতরে আমি চেষ্টা করবো সেটা রিকভার করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কোর্ডিয়াল। আর কারো কোনো কিছু জানার আছে? বলেন। স্যার আমি সিসি 2020-তে কাজ করছি ইলাস্ট্রেটরে, সেটা আবার 19-এ করছি, কিন্তু কি যেন কি বলতে চাচ্ছিলেন? স্যার ইলাস্ট্রেটরের স্যার 2024-এর যে ভার্সনটা আছে এইটা স্যার, এটা কালেকশন কি আছে স্যার? না 19, এখান থেকে যা দেওয়া হবে সব 19। 24-এর ভার্সন কালেকশন কেন লাগবে? এত রিসোর্স আছে অনলাইনে। আপনি ফাইলসিয়ার নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে একদম অথেন্টিক কোনো ধরনের ঝামেলা ছাড়া এই যে কোনো ভার্সন পেয়ে যাবেন। ফাইলসিয়ার, ঠিক আছে? 18, 19, 24, 25-এরটাও আছে এখানে। স্যার স্পেলিংটা একটু বলবেন ওয়েবসাইটে? লিখে দিচ্ছি। লিখে দিচ্ছি, এটাকে লিখে সার্চ করেন পেয়ে যাবেন। রমজানে, হ্যাঁ রমজানের শিডিউলটা হচ্ছে আপনাদের শনিবার, এটা তো দেওয়া হয়েছে 2501, লাস্ট ক্লাসই তো ফিক্স করা হলো। আপনাদের হচ্ছে 3টা থেকে 4টা, আর 8টা ব্যাচ 2টা থেকে 3টা। তার মানে আপনাদের হচ্ছে ফিক্স শনিবার, প্রতি শনিবারে ক্লাস হবে, সপ্তাহে একদিন, 3টা থেকে 4টা। 2টা থেকে 4টা প্রতি শনিবার? 2টা না, 3টা থেকে 4টা প্রতি 3টা থেকে 4টা। আর রমজান শেষে আবার আগের শিডিউলে সপ্তাহে 2টা করে, রমজানে 1টা করে ক্লাস হচ্ছে। আচ্ছা স্যার। হ্যাঁ বলেন। আর কিছু বলবেন? স্যার আগামী ক্লাসটা তাহলে কখন হবে ঠিক করলেন? আগামী ক্লাস আজকে হচ্ছে সোমবার, তার মানে আগামী শনিবার হচ্ছে ক্লাস, তাই না? জি স্যার, শনিবার কখন রোজা হয়? হ্যাঁ শনিবার রমজান, মানে শুক্রবারে যদি তারাবি হয় তাহলে শনিবার তো প্রথম রোজা, তাই না? জি স্যার। সেক্ষেত্রে আপনাদের রোজার শিডিউলে হবে 3টা থেকে 4টা। এটা 3টা থেকে 4টা। এটা আপনাদের তাহলে একটাই হবে না স্যার 2টা হবে? সপ্তাহে 2টা, একটা ক্লাস হবে। সরি, শুধু রমজান মাসটা একটা ক্লাস হবে। এটা আপনাদের সবার সাথে ডিসকাস করে এটা নেওয়া হয়েছে, ফিক্স করা হয়েছে, নোট রাখা হয়েছে। আর রোজার পরে আবার আগের যে রেগুলার শিডিউল ছিল সেখানে চলে আসবে। আর যদি শনিবার রোজা না হয়, শনিবারে না হওয়ার চান্স কি আছে? মনে হয় না। না স্যার, মনে হয় শুক্রবার দিনই হবে স্যার।
যদি হয়ে যায় তাহলে তো শনিবারে ক্লাস করলেন, আর যদি শনিবারে কোনোভাবে রোজা না হয়, রবিবার থেকে শুরু হয়, তাহলে শনিবারে সেম শিডিউলে হবে ক্লাস, সন্ধ্যায়। না, সেম শিডিউলে যদি হয় তাহলে তো তারাবির সময় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই দিন তো তারাবি থাকবে। স্যার আচ্ছা, এটা অফিসিয়ালি আমরা ডিসিশন নিয়ে জানাবো। তারাবি থাকলে ওই টাইমে হবে না, আগেই হতে হবে। তো এটা অফিসিয়ালি পোস্ট করব। শুক্রবার দিন যদি না হয় প্রথম রোজাটা না হয় বন্ধই রাখলেন, যদি তারাবির একটা হয় তাহলে কোন একটা স্যার এরকম ক্লাস বন্ধ রাখলেও হবে স্যার। হ্যাঁ, প্রথমটা বন্ধ রাখলেও চলবে, কারণ রোজার সাথে সবাই একটু অ্যাডজাস্ট করলো। কি বলে, শনিবার যদি এরকম হয় তাহলে শনিবার ক্লাসটা সোমবার নিলাম। স্যার এটা হয়। জি জি, এটাও হয় ভাই। এটাই, ঠিক আছে, ওইটা নিয়ে টেনশনের কিছু নেই, অফিসিয়ালি আপনারা জানতে পারবেন, কেমন? আচ্ছা, তো ঠিক আছে স্যার। কিছুক্ষণ আগে স্যার আমি একটা মোশন আপলোড করছি, কিন্তু এখনো মনে হয় অ্যাপ্রুভ হয় না কিনা, মানে মাঝে মাঝে এরকম ডিস্টার্ব হয় কিনা। ওইটা যখন আপনারা আপলোড করেন ওইটা সাথে সাথে অ্যাপ্রুভ হয় না, এটা অফ করা। ও আচ্ছা। এটার মূল যে কারণ, দুইটা কারণ, একটা হচ্ছে রিভিউ হয় তারপরে, কারণ অ্যাপ্রুভ করার সময় রিভিউ করে অ্যাপ্রুভ করে দেয়। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে কি, অনেকে দেখা যায় এই ধরনের পোস্ট করে যে দেখুন কি করলো উনি, কি করলো এই মেয়েটা, এরকম এই ধরনের পোস্টগুলো, যে টিকটক তারপরে হাবিজাবি পোস্টগুলো করে তারপরে গ্রুপগুলোকে নষ্ট করে দেয়, যার ফলে এই রিভিউ সিস্টেমটা অন করা। এটা প্রত্যেকটা গ্রুপে, শুধু আপনাদের না, যে কেউ পোস্ট দিলে ওইটা রিভিউ হবে, তারপরে অ্যাডমিন ওটাকে অ্যাপ্রুভ করে দেবে। তো এইসব কারণে আসলে রেস্ট্রিক্ট করা, বুঝতে পারছেন কিনা কথা? তো যাই হোক, সমস্যা নেই, আপনি যেহেতু সাবমিট করছেন ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে, একটু সময় লাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিলাম আজকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।